ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা, দলের সন্তোষ প্রকাশ। সমৃদ্ধির জন্য এশিয়ার দেশগুলোকে সুস্পষ্ট রোডম্যাপ তৈরির আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের রয়ের আধিপত্য ঠেকাতে সতর্ক থাকার পরামর্শ, আনুষ্ঠানিক সম্পর্কের বাইরে আর কোনো সম্পর্ক নয়। নিউ ইয়র্কে নাসিমের ছেলের 14টি অ্যাপার্টমেন্ট, উপপ্রেস সচিব খোকন দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা। এবং 16 বছরে নিপীড়িতদের কাছে 24 দ্বিতীয় স্বাধীনতা, বললেন এনসিপির নাহিদ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদের সাথে আছেন রোমান আবিন। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে, ব্যক্তি থেকে প্রতিষ্ঠান গিলে খাচ্ছে শীতলক্ষা, নদীর মাঝে BIWG এর ইকো পার্ক। সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনের ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে রায় দিয়েছেন আদালত। ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম এ রায় দেন। পরে প্রতিক্রিয়ায় সন্তোষ জানিয়ে ইশরাক হোসেন বলেন, মেয়র হিসেবে শপথ নেওয়ার সিদ্ধান্ত দলীয়। বিস্তারিত জানাচ্ছেন মানিক শিকদার। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন ও ফলাফল বাতিল চেয়ে 2020 সালের 3 মার্চ মামলা করেছিলেন ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন। মামলায় তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা, রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বাতেন ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস সহ মোট 8 জনকে বিবাদী করা হয়। মামলায় দুর্নীতি ও অগ্রহণযোগ্যতার অভিযোগ আনেন ইশরাক হোসেন। নিজেকে মেয়র হিসেবে ঘোষণার আবেদন করেন। সেই মামলার রায় ঘোষণা হলো বৃহস্পতিবার। সকাল থেকেই দলীয় নেতাকর্মী ও সমর্থকরা জড়ো হন আদালত প্রাঙ্গণে। এক পেশে রায় নিয়েছিল। আজকের বিজ্ঞ আদালত এই 5 বছরের আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সেই রায়টাকে বাতিল করেছেন। রায় ঘোষণার পর সন্তোষ জানান ইশরাক হোসেন। হাসিনার ভাতিজা খুনি তাপস সে নিজে আদালতে হস্তক্ষেপ করে আমাদের এই মামলার প্রক্রিয়াটিকে বাধাগ্রস্ত করে বন্ধ করে রেখেছিল। আজকে ন্যায় বিচারের আমি পেয়েছি এবং বাংলাদেশে ন্যায় বিচার ফিরে আসুক, জনগণ যে একজন সাধারণ নাগরিক যাতে তার ন্যায় বিচারটি পায় সেটির ধারাটা যে শুরু হচ্ছে বা শুরু হয়েছে খুনি স্বৈরাচারী ফ্যাসিবাদী হাসিনা সরকারের পতনের পর, সেটির ধারাটা অব্যাহত থাকুক। পরে ইশরাক হোসেনকে সঙ্গে নিয়ে আনন্দ মিছিল বের করে নেতাকর্মী ও সমর্থকরা। ঢাকা উত্তর ও ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন হয় 2020 সালের 1 ফেব্রুয়ারি। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম উত্তরের ও ফজলে নূর তাপস দক্ষিণের মেয়র নির্বাচিত হন। নির্বাচন কমিশন 2 ফেব্রুয়ারি ভোটের গেজেট প্রকাশ করে। শপথ গ্রহণ করে দায়িত্ব পালন করে আসলেও শেখ হাসিনা সরকারের পতনের পর তাদেরকে মেয়র পদ থেকে অপসারণ করা হয়। এদিকে গত 16 অক্টোবর রাতে রাজধানীর মহাখালী DOHS এলাকা থেকে সাবেক মেয়র আতিককে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তিনি কারাগারে আছেন। আর আরেক সাবেক মেয়র তাপসের কোনো হদিস নেই। বিভিন্ন সূত্রে জানা গেছে তিনি শেখ হাসিনা সরকারের পতনের আগেই দেশ ছেড়েছেন। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে রায়ের পর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যান ইশরাক হোসেন। সেখানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তাকে অভিনন্দন জানান। এ সময় রিজভী বলেন, এ রায় গণতন্ত্রের পক্ষের রায়। আর ইশরাক হোসেন বলেন, দীর্ঘ আইনি লড়াইয়ে বিজয়ী হলেও স্থানীয় সরকার নির্বাচনের চেয়ে জাতীয় নির্বাচনে এই মুহূর্তে বেশি গুরুত্বপূর্ণ। আমরা মনে করি যে এই স্থানীয় সরকার নির্বাচনটি আমাদের যে মূল লক্ষ্য, একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ জাতীয় নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত পার্লামেন্টকে নিয়ে আসা এবং একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা, সেটিকে ব্যাহত করতে পারে। যে গণতন্ত্রের জন্য লড়াই এবং যে গণতন্ত্র সুবিচার ন্যায় বিচার নিশ্চিত করে
সেটার পথে এখন আমরা এগিয়ে যাচ্ছি ফ্যাসিবাদের পতনের পক্ষে। সেক্ষেত্রে আমি মনে করি আদালতের এই রায় গণতন্ত্রের পক্ষে এবং সুবিচারের পক্ষে একটা আমি বড় ধরনের রায়। অভিন্ন ভবিষ্যৎ এবং সমৃদ্ধির জন্য এশিয়ার দেশগুলোকে সুস্পষ্ট রোডম্যাপ তৈরির আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চীনের হাইনানে বোয়াও ফোরাম ফর এশিয়া BFA সম্মেলনে তিনি বলেছেন, পরিবর্তিত বিশ্বে এশিয়ার দেশগুলোর ভাগ্য একে অপরের সাথে জড়িত। রোহিঙ্গাদের নিজে দেশে নিরাপদে ফেরত পাঠাতে এশিয়ার নেতাদের সমন্বিত পদক্ষেপ নেয়ারও আহ্বান জানান প্রধান উপদেষ্টা। মেহেদী হাসানের রিপোর্ট। বোয়াও ফোরামের বক্তব্যের শুরুতেই বৈশ্বিক সংকটময় পরিস্থিতি তুলে ধরেন ডক্টর ইউনূস। বলেন, বৈশ্বিক নেতৃত্ব প্রশ্নের মুখে, ভূরাজনৈতিক সংকট বাড়ছে, জলবায়ু পরিবর্তন ঘটছে, দেশে দেশে মানবিক সংকট মাথাচাড়া দিয়ে উঠেছে। ছোট্ট দেশ বাংলাদেশও 7 বছর ধরে 12 লাখ বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয়ে রেখেছে। দিনকে দিন এ ব্যাপারে বৈশ্বিক মনোযোগ হ্রাস পাচ্ছে, কিন্তু এশিয়ার নেতাদের উচিত রোহিঙ্গাদের পাশে দাঁড়ানো। The UN Secretary General recently visited the camps in solidarity. While global efforts are drastically shrinking but continuing, Asian leaders must come together to ensure their safe and dignified repatriation to their home country, Myanmar. জলবায়ু সংকট বাংলাদেশের মতো দেশগুলোর জন্য অসহনীয় হয়ে উঠছে। পৃথিবী এখনো উচ্চ প্রবৃদ্ধির নামে জলবায়ুর ক্ষতি করে চলেছে। অর্থনীতির এ মডেল বদলাতে হবে। It justifies over extraction of resources and environmental degradation in the name of growth. We must shift towards sustainable economic models that prioritize people and the planet over the profit. ডক্টর ইউনূস বলেন, স্বৈরাচারকে উৎখাতের পর বাংলাদেশ এখন ঐতিহাসিক রূপান্তর প্রক্রিয়ার মধ্যে আছে। এক্ষেত্রে বহুমুখী অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। As we build a new Bangladesh, we face multiple challenges which are shared by other Asian countries. In particular, global financial market instability, political uncertainties, diplomatic tensions, and trade disruptions. ফিলিস্তিনের সংকটকে শুধুমাত্র আরব বা মুসলমানদের সংকট হিসেবে না দেখে মানবিক সংকট হিসেবে দেখার আহ্বানও জানান বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। The genocide in Gaza continues despite global condemnation. মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে চীনে বোয়াও সম্মেলনের প্রথম দিনের সাইডলাইনে ব্যস্ত সময় পার করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একের পর এক বিশ্ব নেতা ও আর্থিক প্রতিষ্ঠান প্রধানদের সাথে বৈঠক করেছেন তিনি। বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণ, সংস্কার এবং বাণিজ্য বিনিয়োগের বিষয়গুলো প্রাধান্য পেয়েছে এসব বৈঠকে। মেহেদী হাসানের আরও একটি রিপোর্টে থাকছে বিস্তারিত। চীনের হাইনানে প্রধান উপদেষ্টার বৃহস্পতিবার সকালটা শুরু হয় দেশটির রাজ্য পরিষদের নির্বাহী ভাইস প্রিমিয়ার ডিং জুয়েশিয়াং এর সাথে বৈঠক দিয়ে। এ সময় তারা দুদেশের সম্পর্ক আরও দৃঢ় করার ব্যাপারে একমত হন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থনের কথাও জানান ডিং জুয়েশিয়াং। প্রধান উপদেষ্টা পরের বৈঠক করেন দেশটির এক্সিম ব্যাংকের চেয়ারম্যান চ্যান হিউয়াও এর সাথে। এ সময় দেশটির শিল্প কারখানা বাংলাদেশে স্থানান্তরের আগ্রহ প্রকাশ করেন চীনা এই ব্যাংকের প্রধান। এই আগ্রহকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা। বলেন, বাংলাদেশও তার ভৌগোলিক অবস্থান ও কর্মক্ষম তরুণ জনগোষ্ঠীকে কাজে লাগিয়ে প্রোডাকশন হাব হয়ে উঠতে চাচ্ছে। এরপর ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন FAO এর মহাপরিচালক কিউ ডং গিউয়ের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি বাংলাদেশ থেকে চীনে বড় পরিসরে ফল ও কৃষিজাত দ্রব্য রপ্তানিতে FAO এর সহায়তা চান। জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুনের সাথেও বৈঠক হয় প্রধান উপদেষ্টার। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে বান কি মুনের সহযোগিতা ও পরামর্শ চান ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকারের নেয়া নানা সংস্কার কর্মসূচির ব্যাপারেও অবগত করেন তাকে। রাশিয়ার উপপ্রধানমন্ত্রী অ্যালেক্সি ওভারচোকের সাথেও বৈঠক হয় ডক্টর ইউনূসের। দুই নেতা রাশিয়ার সহযোগিতায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রম, গ্যাসপ্রমের আরও অনুসন্ধান কূপ খনন এবং রাশিয়া থেকে গম ও সার আমদানির বিষয়ে আলোচনা করেন। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের প্রকাশ্য আধিপত্য ঠেকাতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। রাজনৈতিকভাবে ধর্মীয় সম্প্রদায়কে ধ্বংস করতে রকে ব্যবহার করে
ভারত সরকার, তাই শুধুমাত্র আনুষ্ঠানিক সম্পর্ক রক্ষার পরামর্শ তাদের। সম্প্রতি কানাডায় হত্যা ও যুক্তরাষ্ট্রে হত্যা চেষ্টার অভিযোগে রয়ের উপর নিষেধাজ্ঞার সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক কমিশন USCIRF। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম USCIRF 2024-এর বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে ভারতের অংশে কানাডায় শিখ হরদীপ সিং নিজার হত্যা ও যুক্তরাষ্ট্রে গুরপাতওয়ান সিং পান্নুকে হত্যা চেষ্টায় জড়িত থাকার তথ্য উল্লেখ করা হয়েছে। 5ই আগস্টের পর ভারতীয় সেনাপ্রধান হঠাৎ করে বলল যে বাংলাদেশে এখন ISI জায়গা করে নিচ্ছে। তার মানে কি এতদিন ছিল, এখন 5ই আগস্টের পরে আর এখানে থাকতে পারছে না, সুতরাং শূন্যস্থান তৈরি হয়েছে এবং তাদের ভয় হচ্ছে ওইখানে এখন ISI এসে জায়গা করে নিচ্ছে। তার মানে বলেন, ISI বলেন, CIA বলেন, মোসাদ বলেন, এরা আসলে এই স্টাইলই অপারেশন করে। রয়ের মাফিয়া আচরণ এবং প্রভাব খাটানোর নমুনায় উল্লেখযোগ্য বাংলাদেশ। আমলাতন্ত্রে পদোন্নতি কিংবা সরকারের নীতি নির্ধারণীতে নাক গলানোর বিষয়গুলো এখন প্রকাশ্য। জিনিস এত বেশি খুল্লা হয়ে গিয়েছিল যে রয়ের ক্লিয়ারেন্স ছাড়া বাংলাদেশের ওসির পোস্টিং হয় না, থানার ওসির পোস্টিং হয় না রয়ের মানে ক্লিয়ারেন্স এবং রেকমেন্ডেশনস ছাড়া। সামরিক বাহিনীগুলোতে মানে কে GOC হবে, কে জেনারেল হবে, এই জাতীয় যে মানে সিদ্ধান্তগুলো, এগুলোও নাকি রয়ের মাধ্যমেই হতো। তাহলে রয়ের তো একটা স্পষ্ট রোল ছিল, স্পেসিফিক রোল ছিল। কারণ হিসেবে এখনও পতিত সরকারের একটি বড় অংশের সঙ্গে ভারতের হৃদ্রতাপূর্ণ সম্পর্ককে দায়ী করেন সাবেক এই কূটনীতিক। আমরা তো গণতান্ত্রিক রাষ্ট্র, আমরা তো চীন বা আমরা তো না উত্তর কোরিয়া না, সুতরাং আমাদের বলতে হ্যাঁ থাকো, কিন্তু ওর সাথে বাংলাদেশের কে কি করে সেটা আমাদের জানতে হবে, সেটা আমাদের ঠিক করতে হবে, যেই জায়গাটা কখনোই করা হয় না। নিষিদ্ধ কিংবা পরাস্ত না করতে পারলেও রয়ের বিষয়ে কৌশলী হওয়ার পরামর্শ রয়েছে। বাস্তবতা হচ্ছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা যারা আছে তাদেরকে এখানে উদ্যোগ নিতে হবে। বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে হঠাতে উদ্যোগ নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ছেলে তমাল মনসুরের নিউ ইয়র্কে 14টি অ্যাপার্টমেন্টের সন্ধান পেয়েছে দুদক। আর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকনের রয়েছে নিউ ইয়র্কে একটি বাড়ি। তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলা করেছে দুদক। বিস্তারিত জানাচ্ছেন মানিক শিকদার। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন হিসেবে প্রেস উইংয়ে পরিচিত মুখ ছিলেন আশরাফুল আলম খোকন। আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠলেও ছিলেন ধরাছোঁয়ার বাইরে। পট পরিবর্তনের পর তার বিরুদ্ধে অনুসন্ধানে নেমে দুদক অবৈধ অর্থে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাড়ি কেনার প্রমাণ পেয়েছে। এছাড়া খোকন দম্পতির বিরুদ্ধে প্রায় 16.5 কোটি অবৈধ সম্পদ এবং 7.5 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে সংস্থাটি। সরকারি কর্মচারী হিসাবে দায়িত্ব পালনকালে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 13 কোটি টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জন এবং ভোগ দখলে রাখা এবং অসাধু উপায়ে অর্জিত সম্পদের উৎস গোপন আমেরিকায় বাড়ি ক্রয়ের অভিযোগ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এ কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, দুর্নীতি প্রতিরোধ আইন 1947, 5(2) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ছেলে তমাল মনসুরের 63 কোটি টাকা দামের 14টি অ্যাপার্টমেন্টের সন্ধান পেয়েছে দুদক। অভিযোগ সংশ্লিষ্ট তমাল মনসুরের নামে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে 14টি অ্যাপার্টমেন্টের তথ্য পাওয়া গেছে এখন পর্যন্ত। এদিকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পুলিশ সুপার আবদুল্লাহ আরেফ বিপ্লবের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। যারা গত 16 বছরে অত্যাচার নিপীড়নের শিকার হয়েছে তারা 5 আগস্ট নতুন করে স্বাধীন হয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। 2021 সালে মোদি বিরোধী আন্দোলনে শহীদদের তালিকা প্রকাশ ও রাষ্ট্রীয় স্বীকৃতি ও বিচার দাবিতে আলোচনা সভায় একথা বলেন তিনি। সমতা, ন্যায্যতা ও মর্যাদার ভিত্তিতে যে কোনো দেশের সাথে সম্পর্ক স্থাপন করার কথাও জানান নাহিদ। বিস্তারিত সিরাত আল মুস্তাকিমের রিপোর্টে। 2021 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আন্দোলন বিক্ষোভ হয়, অনেকে মারাও যান সে সময়।
সেই শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করে এনসিপি। শহীদ পরিবারের সদস্যরা এতে উপস্থিত হয়ে সরকারের কাছে শহীদদের মর্যাদা ও বিচারের দাবি করেন। এ সময় কান্নাজড়িত কণ্ঠে তারা জানান তাদের দুঃখ দুর্দশার কথা। আমার স্বামীর বাড়িতে আমার জায়গা নাই, আমার বাচ্চাদেরকে নিয়ে আমার বাপের বাড়িতে থাকতেছি, বুঝিনি কেউ আমার দেখার মতো কেউ নাই। আজকে আমার বাবার মৃত্যু তারিখ, আমার স্বামী যেন হত্যার বিচার চাই। মোহন বেদে রাইফেল দোহাইয়া গুলি করছে, এটাকে গুলি করছে, এদিকে গুলি বেরিয়েছে, এরপরে রাইফেলের বার দিয়া একটা বাড়ির ফেলে বেরিয়েছে। মোদি বিরোধী ওই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের তালিকা প্রকাশ ও যথাযথ মূল্যায়নের দাবি তোলেন নাহিদ ইসলাম। একই সঙ্গে গত 16 বছরের সকল হত্যা গণহত্যার জন্য দায়ী করেন আওয়ামী লীগকে। স্মরণ করছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং রাষ্ট্র সরকারের কাছে সেই ঘটনার বিচার এবং যথাযথ মূল্যায়ন প্রত্যাশা করছি। তো আমরা যারা গত 16 বছর আসলে এই ঘটনাগুলোর ভিকটিম ছিলাম, আমাদের কাছে এটা অবশ্যই স্বাধীনতা। 5ই আগস্ট আমরা আসলে নতুন করে স্বাধীন হয়েছি। সকল হত্যার বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের এজেন্ডা বাস্তবায়নে রমজানের পর সারা দেশে কাজ শুরু করবে এনসিপি। অবশ্যই সেটা সমতা এবং ন্যায্যতার ভিত্তিতে। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা। ফাঁস হয়ে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তথ্য। এ বিষয়ে উদ্বেগকে জানিয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলছেন, এই ঘটনায় ট্রাইব্যুনালের একটি মহল জড়িত থাকতে পারে, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। এদিকে জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের সময় আশুলিয়ায় 6 জনকে হত্যার পর পুড়িয়ে দেওয়ার মামলায় 28 এপ্রিল পর্যন্ত তদন্ত শেষ করতে সময় দিয়েছে ট্রাইব্যুনাল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে। বিস্তারিত শাকির আরজু রিপোর্টে। একের পর এক তথ্য পাচারে বিব্রতকর অবস্থায় পড়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। এই তথ্য পাচারের কারণে গ্রেফতারি পরোয়ানা জারির পর 22 আসামি পালিয়ে যায়। গোপনীয় তথ্য কিভাবে ফাঁস হচ্ছে তা তদন্তে হয়েছে কমিটি। ট্রাইব্যুনালের তথ্য ফাঁস হচ্ছে, গ্রেফতারের আগে পালিয়ে যাচ্ছে আসামিরা, তা স্বীকারও করেছেন চিফ প্রসিকিউটর। অর্ডারটা যখন কোর্টে হচ্ছে তাৎক্ষণিকভাবে জানানো হচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে জানানোর কাজটা অর্ডার হওয়ার সাথে সাথে এখান থেকে কোনো না কোনো জায়গা থেকে যাচ্ছে। যদি আমরা প্রমাণ পাই যে প্রসিকিউশনের অফিসের কেউ, প্রসিকিউশন টিমের সদস্য কেউ অথবা ট্রাইব্যুনালের কোনো কর্মকর্তা কর্মচারী যারাই হোক, যারা এই ধরনের তথ্য ফাঁসের সাথে জড়িত হবে তাদেরকে আইনের আওতায় আনা হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করা হবে। 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার দিন রাজধানী চানখারপুলে 7 জনকে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় তদন্ত শেষ হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর। বললেন, তারা এরই মধ্যে খসড়া প্রতিবেদন হাতে পেয়েছেন। এই মামলার তদন্ত রিপোর্টের খসড়াটা অলরেডি চলে এসেছে আমাদের হাতে, হয়তো কয়েকদিন সময় লাগবে মাত্র। আদালত যদিও 28 এপ্রিল পর্যন্ত সময় দিয়েছেন। চানখারপুল সংক্রান্ত যে আলাদা একটা মিসকেস ছিল সেটিরও তদন্ত রিপোর্ট খসড়াটা আমাদের হাতে চলে এসেছে। এদিকে শেখ হাসিনার সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির তদন্ত প্রতিবেদন ঈদের পরই ট্রাইব্যুনালে দাখিল হবে বলে জানান চিফ প্রসিকিউটর। একই সাথে 28 এপ্রিলের মধ্যে আশুলিয়ার 6 লাশ পোড়ানোর তদন্ত প্রতিবেদন চেয়েছে ট্রাইব্যুনাল। শাকির আরজু, 21 টেলিভিশন, ঢাকা। 3 মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রম ভবনের সামনে গত 5 দিন ধরে আন্দোলন করছেন শ্রমিকরা। ঈদের আগে বকেয়া বেতন ও বোনাস দেওয়ার কথা বলা হলেও গার্মেন্টস মালিকরা তা পরিশোধ করেননি। বকেয়া বেতন না দেওয়া পর্যন্ত শ্রম ভবনের সামনে অবস্থান করার কথা জানিয়েছেন শ্রমিকরা। বিস্তারিত তানজিলা তাসনিমের রিপোর্টে। শ্রম ভবনের সামনে বিভিন্ন গার্মেন্টস কর্মীদের অবস্থান। 3 মাসের বেতন ও ঈদের বোনাসের জন্য এই অবস্থান তাদের। আমরা আজকে 5 দিন এখানে অনেক কষ্টে আছি, অনেক কষ্টে আমাদের সময় কাটতেছে। শ্রমিকদের রক্ত চোষা গাম দিয়ে কিন্তু এই দেশের বড় বড় অট্টালিকা এবং বিভিন্ন বড় লোকেরা দেশ বিদেশ ঘুরে বেড়ায়। রমজানের মধ্যে অর্থ কষ্টে ইফতার ও সেহরিও ঠিকমতো করতে পারছেন না তারা। আমরা সেহরির সময় রুটি খেয়ে থাকি, অনেকে না খায়ও থাকি, অনেকে রাস্তা থেকে খাবার দেয়, এগুলা খায়। সরকার থেকে এসব গার্মেন্টস মালিকদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা থাকলেও কয়েকজন মালিক আগে থেকেই অবস্থান করছেন বিদেশে। এই বিষয়ে গার্মেন্টস মালিকদের সাথে কথা বলেছে পুলিশ। সর্বশেষ যখন সকালে আমি আজকে কথা বলি একটু আগেও
আপনাদের মনে হয় শাহিন সাহেব নামে একজন আছে, উনি যারা বলতেছেন আর আধা ঘন্টার মধ্যে আপনাদের হচ্ছে জানুয়ারি মাসের যে বেতনটা যেটা 20 তারিখে দেওয়ার কথা ছিল সম্ভবত, তো ওইটা হচ্ছে আধা ঘন্টার মধ্যে ঢুকে যাবে। আর যেটা 27 তারিখে দেওয়ার কথা ছিল মানে 25 তারিখে, সেইটা মানে একটু সময় লাগবে। এটা বলতেছে আগে এটা দিয়ে নেই, তারপরে আমরা অন্যটা আগে দেখতেছি। বকেয়া বেতন না দিলে প্রাণ দেওয়ার কথা জানান শ্রমিকরা। আজকে আমরা পাওনাটা নেব, না হলে এক ভাই আমাদের এখানে জান দিছে, আমরাও জান দেব। মরতে যদি হয়, ভাইজন এই শ্রমা ভবনের সামনে মৃত্যু হয়েছে, আমরাও এখানে মৃত্যুবরণ করব। যতক্ষণ আমরা পাওনাদার না পাবো, ততক্ষণ এই শ্রম ভবনের তল থেকে আমরা একজন লোকও সরব না। আসতে চলেছে খুশির ঈদ, কিন্তু শ্রমিকদের মাঝে এই ঈদের আনন্দ আসবে কিনা তা এখনও অনিশ্চিত। আন্দোলনরত শ্রমিকরা আশা করছেন তাদের পারিশ্রমিক হয়তো ঈদের আগেই পেয়ে যাবেন। তানজিলা তাসনিম, 21 টেলিভিশন, ঢাকা। রয়্যাল গার্মেন্টসের মালিক সাইফুজ্জামান শেখর শ্রমিকদের দেনা পাওনা পরিশোধ না করে পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করেছেন শ্রম উপদেষ্টা ডক্টর এম শাখাওয়াত হোসেন। সচিবালয়ে শ্রমিকদের দেনা পাওনা বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, রোয়ারের মালিক দেশে না থাকলে তাকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতার করতে তৎপরতা চালানো হবে। উপদেষ্টা আরও বলেন, গার্মেন্টসটির 1,23,00,000 টাকার বেশি শ্রমিকদের পাওনা সরকার লোন হিসেবে পরিশোধ করেছে। প্রিমিয়ার ব্যাংক এই টাকা পরিশোধ না করলে ব্যাংকটির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সংশ্লিষ্ট শাখা ও ম্যানেজারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। শেখর সাহেব পলাতক আছেন, কোথায় আছেন জানি না, তার বিরুদ্ধে হুলিয়া জারি করা হয়েছে এবং আমরা ইন্টারপোলে অ্যাপ্রোচ করব। 1,23,65,534 টাকা শুধুমাত্র রোড ফ্যাশন নামক তাকে চেক দিয়ে দেওয়া হয়েছে বিজিএমই এর যিনি রিপ্রেজেন্টেশন তার কাছে। প্রিমিয়াম ব্যাংকের এমডি সাহেব যদি এই কথা শোনেন, আপনি যদি টাকাটা রিলিজ না করেন, আপনার ব্যাংক দিতে মানা করছে, তাহলে আপনি এর জন্য দায়িত্ব নেবেন। 2 শতাধিক রাক্ষসের কবলে শীতলক্ষ্যা। ব্যক্তি থেকে শুরু করে বড় বড় প্রতিষ্ঠান পৈতৃক সম্পদ মনে করে গিলে খাচ্ছে শীতলক্ষ্যাকে। নদীর মাঝে ইকো পার্ক করে শীতলক্ষ্যাকে ঝুঁকিতে ফেলছে বিআইডব্লিউটিএ নিজেই। দর্শক, নারায়ণগঞ্জ প্রতিনিধি রবিউল ইসলামকে সাথে নিয়ে আব্দুর রাজ্জাকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আলী আহমেদ। এত দম্ভের কারণ কি? কেন তারা বেপরোয়া? তার অনুসন্ধানে দেখা গেল এরা সবাই নদীর জায়গা ব্যবহার করে নিজেদের লাভে। তাই কেউ প্রশ্ন করলেও সহ্য হয় না তাদের। আপনার দায়িত্ব যাচাই বাছাই নয়, কিন্তু আমার দায়িত্ব হচ্ছে সংবাদ প্রকাশ করা। উল্টা আপনার বাস খাবেন কেমন সেটাও তো ভেবে না। নারায়ণগঞ্জের শীতলক্ষ্যাকে এভাবেই গ্রাস করছে 2 শতাধিক নদী খেকো। কেউ নদীর উপর করেছে স্থাপনা, কেউ করছে ভরাট। নারায়ণগঞ্জ বিআইডব্লিউটি এর নাকের ডগাই চলছে নদী দখলের উৎসব। দখলদারদের তালিকা থাকলেও ব্যবস্থা নেয় না প্রতিষ্ঠানটি। বিল্ডিং এর মালিক তো হলো আপনার আলাদা, লেখা আছে তো হাবিবুর রহমান মেরিন পর্যন্ত আর কি হার আন্ডারে আছে। ভাড়া দিত 4,000। মার্কেট কার? মার্কেটটা হলো আপনার জাগির স্যার। জাগির সাথে পিস সাহেব নামে পরিচিত। ওনার সাথে বড় বড় লোকের সম্পৃক্ততা আছে, এই কারণে উনি সেফ হয়ে যাচ্ছে। নদী রক্ষায় সীমানা পিলার স্থাপন করা হলেও তা নিজেদের স্বার্থ রক্ষায় ইচ্ছেমতো ব্যবহার করছেন দখলদাররা। অভিযোগ, টাকার বিনিময়ে সীমানা পিলারও বসেছে স্বার্থান্বেষী মহলের ইচ্ছে মতোই। প্রায় আপনার 50 ফিট ভিতরে বিআইডব্লিউটি এর মানে টাকা খাইয়ে এই সীমানাটা চেঞ্জ করছে। অভিযোগ রয়েছে শীতলক্ষ্যা পাড়ের ওয়াকওয়ে নির্মাণ করতে গিয়ে দ্বিমুখী আচরণ করেছে বিআইডব্লিউটিএ। দুর্বলদের স্থাপনা ভেঙে ওয়াকওয়ে সোজা পথে গেলেও শক্তিমানদের রক্ষায় ওয়াকওয়ে গেছে একে বেঁকে। কোথাও গিয়ে বন্ধ হয়েছে নির্মাণ কাজও। কোম্পানিরা জায়গাটা পড়লো সাইডে দিছে, আর যেটা নরম পাইছে হন যাইতে নিছে। মাল খাওয়াইছেন, টাকা খাওয়ালে 10 বাইরে যাইব, সামনে যাইব। আগে প্রয়োজন মতন এটা খুললে দেয়, আবার একটু লাগায় রাখ। এটা তো হিসাবে সরকারি রাস্তা, এটা তো আর কোম্পানি এটা আটকানো রাখা সম্ভব না, ওনাকে ক্ষমতা বেশি। দখলদারদের উচ্ছেদ অভিযান আর মনিটরিং এ গড়িমসি আছে বিআইডব্লিউটি এর। আমরা সময় নদীতে ফুল যে আপনার মনিটরিং সময় করতে পারি না, আমরা 7 দিনে বা মাসে 2 বার যাচ্ছি, বহুতবার এই বিষয়ে যায়, কিন্তু বারবার ফোর্স র্যাব বলে যাব সব নিয়ে যায়, প্রতি ব্যর্থ হইতেছে। একদিকে নদীর প্রবাহ রক্ষা করা আর নদী দূষণ রোধে বিআইডব্লিউটি এর ভূমিকা প্রশ্নবিদ্ধ, অন্যদিকে তারা নিজেরাই নদীর মাঝে ইকো পার্ক করে নতুন বিতর্কের জন্ম দিচ্ছে। শুনেন, এটা একটা ব্যবসা শুরু হয়েছে, পানি তো আরো নষ্ট হয়ে যাব, প্লাস্টিক লাইব, এইটা লাইব, সেইটা লাইব, পানিটা নষ্ট হয়ে যাব। আমরা চাই চট্টা কাটতে দেখ, নদীটা বড় হোক।
এটি বাস্তবায়ন হলে পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি বাড়তে পারে দূষণ। ওয়াল দিয়ে এটাকে নিয়ন্ত্রণ করলাম, তার মানে তো আমি ওই যে ইকোসিস্টেমে যে এটাকে ছিল সেই সিস্টেমকে পুরো ধ্বংস করে দিলাম। নদী আমাদের জীবন, তাই নদীকে বাঁচাতেই হবে। দখলদারদের পরিচয় না দেখে দখলমুক্ত করতে হবে নদী, আর নদী খেকোদের আনতে হবে আইনের আওতায়। আলী আহমেদ, 21 টেলিভিশন। দর্শক, এ বিষয়ে বিস্তারিত দেখবেন রাতে 9:30টায় 21 চোখ অনুষ্ঠানে। ঈদ যাত্রায় স্বস্তিতে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। কমলাপুরে নেই শিডিউল বিপর্যয়। ঝামেলাহীন ঈদ যাত্রার নতুন অভিজ্ঞতায় উচ্ছ্বাস প্রকাশ করছেন যাত্রীরা। রুমি হাসান তালুকদারের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মাহতাব মিনহাজ। ঈদের ছুটিতে স্বস্তির খোঁজে রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ। শিডিউল বিপর্যয়ের মতো ভোগান্তি না থাকায় এই যাত্রা হয়ে উঠেছে আরও আরামদায়ক। স্বস্তির চিত্র কমলাপুর রেল স্টেশনে। যাত্রী আগের মতো হলেও নেই চিরচেনা ভিড়। দেখা মেলেনি দীর্ঘ অপেক্ষায় থাকা গন্তব্যে পৌঁছানো কোনো যাত্রীর। ঝামেলাহীন নারীর টানের যাত্রায় সবার মুখে স্বস্তির হাসি। অনেকদিন পরে যাচ্ছে, ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ, আমরা ট্রেন ঠিক সময় পেয়েছি। আমাদের 10টা টিকিট। শ্বশুর বাড়িতে ঈদ করতে যাচ্ছি, আমার বাড়ি চট্টগ্রাম। আমার সঙ্গে ঈদ করতে দাদু বাড়ি যাচ্ছি। স্বস্তি প্রকাশের পাশাপাশি দাবি জানান ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার। প্রতি বছরই এমন হওয়া উচিত, শিডিউল বিপর্যয় হওয়া ঠিক না। যারা যাত্রী তাদের সবারই একটা ভোগান্তিতে পড়তে হয়, তো এই বছরে সেটা হচ্ছে না, সেটা খুবই ভালো। যাত্রীদের নিরাপত্তায় স্টেশন জুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা, আর টিকিট কালোবাজারি রোধে রেল কর্তৃপক্ষের নজরদারি চোখে পড়ার মতো। যাত্রী সাধারণের স্বাচ্ছন্দ্য ভ্রমণের ক্ষেত্রে যতটুকু নিরাপত্তা দেওয়া দরকার এবং চেকিং দরকার সব কিছুই অ্যারেঞ্জমেন্ট আছে, সব কিছু সম্পন্ন হয়েছে, আপনারা দেখতেছেন। আর আমাদের ঢাকা স্টেশনে যে ধরনের নিরাপত্তার ব্যবস্থা বা যে ধরনের চেকিং প্রোগ্রাম ব্যবস্থা নেওয়া হয়েছে, তাই একই ধরনের ব্যবস্থা বিমানবন্দর এবং জয়দেবপুর স্টেশনেও নেওয়া হয়েছে। ট্রেনের যাত্রী থাকলেও বাস টার্মিনালে যাত্রী তুলনামূলক কম। গরম আর ট্রেন যাত্রা স্বস্তিদায়ক হওয়ায় যাত্রী সংকট বলছেন পরিবহন কর্মীরা। এখন একটু গরম, আর হলে মানুষ রোজা থাকে, রেলে একটু যাতায়াতটা একটু শান্তি আর কি, একটু ভালো মনে করে, একটু গরম লাগে না। এই করে যাক, বাসের যাত্রী তো এমনিতে জানেন একটু প্রেশার পড়ে শরীরে, অনেক অসুস্থ হয়ে পড়ে, এই জন্য রেলের যাত্রীটা একটু বেশি হয়। ঈদ যাত্রাকে নিরাপদ করতে রাজধানী সহ সারা দেশে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আসন্ন ঈদকে কেন্দ্র করে ঈদের আগে এবং পরে সর্বদা মাঠে থাকছি আপনাদের নিরাপত্তা নিশ্চিন্তে। আমরা শুধু সাধারণ জনগণকে দুটি অনুরোধ করব। এক নম্বর হচ্ছে আপনারা আপনাদের বাসস্থান ত্যাগ করার পূর্বে আপনাদের পক্ষে যে নিরাপত্তাটা নেওয়া সম্ভব সেটা আপনারা নিশ্চিত করে যাবেন। আর দ্বিতীয়ত, যাত্রাপথে আপনারা অপরিচিত কারো কাছ থেকে কোনো ধরনের খাদ্যদ্রব্য অথবা সক্ষতা গড়ে তুলবেন না, যার অ্যাডভান্টেজ নিয়ে সে আপনাকে বিপদে ফেলতে পারে। অপরাধ দমনে টহল টিম, চেকপোস্ট, গোয়েন্দা নজরদারি সহ প্রযুক্তি সহায়তা নেওয়ার কথা জানানো হয়। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে তৃতীয় দিনেও ঢাকা ছাড়ছেন হাজার হাজার মানুষ। তবে সড়ক ও মহাসড়কে মানুষের চাপ বাড়লেও বেশিরভাগ সড়কে নেই যানজটের ভোগান্তি। স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ। তবে যানজটের সৃষ্টি হয়েছে আশুলিয়ার নবীনগর, চন্দ্রা ও আবদুল্লাপুর বাইপাল সড়কে। রয়েছে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগও। প্রতিনিধিদের তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। গাজীপুরের ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ধরে বাড়ি ফিরছেন উত্তরবঙ্গগামী মানুষ আর গাড়ির চাপ থাকলেও নেই যানজট। তবে চন্দ্রামোড় এলাকায় জটলার কারণে যানবাহনের গতি কিছুটা কমেছে। অন্যদিকে অনেকে আবার গাড়ি না পেয়ে ট্রাক, পিকআপ ভ্যানে ঝুঁকি নিয়েই রওনা হয়েছেন বাড়ির পথে। রয়েছে বাড়তি ভাড়া দেওয়ার অভিযোগ। এখানে ভাড়া একটু বেশি, 450 টাকার ভাড়া 700 টাকা করে যাচ্ছে। আগে ছিল 600, এখন যাচ্ছে 1200, 1000। তবে এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ চলমান থাকায় আশুলিয়ার নবীনগর, চন্দ্রা ও আবদুল্লাপুর বাইপাল সড়কে সকাল থেকেই যানজট সৃষ্টি হয়েছে। 8 ঘন্টা 15 ঘন্টা লাগলো। গেট লক, এটার ভাড়া হলো 750 টাকা।
আর লোকালে 300-400 এরকম আমাদের রাশের ভাড়া, কিন্তু এখন বর্তমানে 1500-2000 টাকা চাচ্ছে। সিরাজগঞ্জে যানবাহনের চাপ কিছুটা বাড়লেও 4 লেন ও ফ্লাইওভার আন্ডারপাস খুলে দেয় যমুনা সেতু হয়ে নির্বিঘ্নে বাড়ি ফিরছে উত্তর দক্ষিণাঞ্চলের মানুষ। যাত্রা নিয়ে স্বস্তি প্রকাশ করলেও রয়েছে যানবাহনে বেশি ভাড়া আদায়ের অভিযোগ। ভাড়া বেশি, যাই 50-60 টাকা নিল 150 টাকা। ঈদযাত্রার তৃতীয় দিনে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ বাড়লেও স্বাভাবিক গতিতেই চলাচল করছে যানবাহন। পদ্মা সেতু হয়ে নির্বিঘ্নে বাড়ি ফিরছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষ। যাত্রা নির্বিঘ্ন করতে কাজ করছে 4 শতাধিক পুলিশ। স্বস্তি রাজবাড়ী, পাটুরিয়া, দৌলতদিয়া নৌ রুটেও অতিরিক্ত চাপ থাকলেও ফেরির সংখ্যা বেশি থাকায় নির্বিঘ্ন পারাপার। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আসন্ন রোজার ঈদে সবাই ছুটিতে গেলেও আইন শৃঙ্খলা বাহিনী ছুটিতে যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিয়া। সারা দেশে নিরাপত্তার কোনো ঘাটতি হবে না বলে মন্তব্য করে তিনি আরও বলেন, ঈদে ঘরমুখ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হাইওয়ে পুলিশ জোর তৎপরতা চালাচ্ছে। পুলিশ বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী ছুটিতে নেই, তারা অ্যালার্ট থাকবে সমস্ত কাজের জন্য। একটা বিপুল সংখ্যক মানুষ ঢাকার থেকে বাইরে চলে যাবেন, তাদের যাত্রাটা ফ্যাসিলিটেট করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি। হাইওয়ের জন্য এক্সট্রা ভিজিলেন্স নেওয়া হয়েছে, আমাদের হাইওয়ে পুলিশ সচল আছে এবং বিভিন্ন রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। এবার যাত্রার সময় যাত্রীরাও দেখতে পাবেন যে আমরা সেই ব্যবস্থাগুলো যে নিয়েছি। ঈদের দীর্ঘ ছুটি হলেও অর্থনীতিতে কোনো স্থবিরতা আসবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি আরও বলেন, আসন্ন ঈদের ছুটিতে উপদেষ্টা পরিষদের বেশিরভাগ সদস্য ঢাকায় থাকবেন। অর্থনৈতিক কোনো স্থবিরতা না অর্থনীতি আমরা বিশেষ পরিকরে ইভেন উপদেষ্টা মন্ত্রীর সদস্য বেশিরভাগ আমরা ঢাকা থাকবো, এটা কথা হয়েছে। দরকার হলে সেই বন্ধের মধ্যে আমরা দরকার মিটিং করবো। সংবাদের পর্যায়ে একটি বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। পবিত্র লাইলাতুল কদর আজ, ইবাদত বন্দিগিতে মশগুল থাকবেন ধর্মপ্রাণ মুসলমান। বিরতির পর আবার আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে। মহিমান্বিত রজনী পবিত্র লাইলাতুল কদর আজ। রমজান মাসের শেষ 10 দিনের বেজর রাত্রিটি প্রতিটি মুসলমানের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও মহাসম্মানিত। পবিত্র কোরআন শরীফের বর্ণনা অনুসারে মহান আল্লাহ এই রাত্রিকে অনন্য মর্যাদা দিয়েছেন, যে রাতের ইবাদতে অধিক সওয়াব অর্জিত হওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বিস্তারিত সিরাত আল মুস্তাকিমের রিপোর্টে। মুসলমানদের জন্য সৌভাগ্য বয়ে আনা মহিমান্বিত রাত্রি লাইলাতুল কদর। পবিত্র কোরআনে এই রাতকে প্রশংসার সাথে উল্লেখ করেছেন আল্লাহ তাআলা নিজেই। পবিত্র রমজান মাসের লাইলাতুল কদরে অবতীর্ণ হয়েছিল আল কোরআন। তাই মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায়ে ধর্মপ্রাণ মুসলমানরা এ রাতে ইবাদত বন্দিগিতে মশগুল থাকেন। কদরের এই রজনীতে মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নফল নামাজ, কোরআন ও হাদিসের আলোকে জিকির, প্রিয়জনদের কবর জিয়ারত এবং নিজের কৃতকর্মের জন্য মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে থাকেন। সহিহ হাদিসের বরাতে ইসলামী চিন্তাবিদরা বলছেন, এ রজনী আসে রমজানের শেষ 10 দিনের যে কোনো বেজোড় তারিখে। এই রাতে কেউ যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে মাফ চায়, ইবাদত করে এবং কিয়াম করে, মানে রাতের সময়টা নামাজ, বন্দিগি, ইবাদতের মধ্যে কাটায়, তাহলে আল্লাহ রাসূল হাদিসে বলছেন যে তার অতীত জীবনের গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, অতীত জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাকে মোচন করে দেবেন এবং ক্ষমা করে দেবেন। লাইলাতুল কদর হওয়ার অধিক সম্ভাবনাময় একটি রাত হচ্ছে 27 রজনী। এছাড়া বেজুর রাতগুলোতে আমাদেরকে অনুসন্ধান করা এবং আল্লাহর কাছে এই রাতের বরকত পাওয়ার জন্য সচেষ্ট থাকা এবং কিছু আমল করতে থাকা, এটা আমাদের কর্তব্য। লাইলাতুল কদরের ইবাদত 30,000 রাত অপেক্ষা অধিক শ্রেষ্ঠ। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা।
রাজধানীর ধানমন্ডিতে র্যাব পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীর বাসায় ডাকাতির ঘটনায় 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে নগদ টাকা, র্যাবের পোশাক সহ ডাকাতির কাজে ব্যবহার করা সরঞ্জাম জব্দ করা হয়েছে। কারো বাসা বা অফিসে সন্দেহজনক অভিযানের ক্ষেত্রে কাছের থানায় অথবা 999-এ ফোন দেওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ। দীপু শিকদার রিপোর্ট। মার্চ বুধবার ভোর 4:40 ধানমন্ডির এই বাসায় র্যাব, ম্যাজিস্ট্রেট, সাংবাদিক, ছাত্র প্রতিনিধি মিলে যৌথ অভিযান, যার পুরোটাই সাজানো। ভুয়া এই অভিযানে অংশ নেওয়া সদস্যরা সবাই ডাকাত দলের সদস্য। পুলিশ বলছে, ঘটনার দিন 3টি মাইক্রোবাস এবং একটি প্রাইভেট কারে অভিযুক্তরা দলবদ্ধভাবে ওই বাসার সামনে এসে গেটে দায়িত্বরত সিকিউরিটি গার্ডদের র্যাব ও ম্যাজিস্ট্রেটের পরিচয় দেয়। এক পর্যায়ে বাসার গার্ডদের বেঁধে ফেলেন তারা। 25 থেকে 30 জন ডাকাতিতে অংশ নেয়। লুট করা হয় প্রায় 45 লাখ টাকা। তারা বলে যে না, আমরা ম্যাজিস্ট্রেট সহ আসছি, আমরা অপারেশন পরিচালনা করব। একটা পর্যায়ে কিন্তু তারা প্রাচীর চোখকে ভিতরে ঢুকে ওই মেন গেটটা খুলে দেয় এবং তাদের যে সিকিউরিটি গার্ড এবং কেয়ারটেকার যারা আছে তাদেরকে বেঁধে ফেলে। তাদের উদ্দেশ্য ছিল আসলে ডুপ্লেক্স বাসায়, কিন্তু তারা ওই ডুপ্লেক্স বাসায় যাওয়ার আগে নিচে থেকে শুরু করছে এই যে কনসালটেন্সি ফার্ম এবং একটা এমএস আউটসোর্সে, এইখান থেকে তারা একেবারে তছনছ করে। স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে 4 জনকে আটক করে পুলিশ। পরে বিশেষ অভিযানে গ্রেফতার করা হয় আব্দুল্লাহ ও সুমন নামে আরো 2 জনকে। টার্গেট ছিল হয়তো বা যে ওই বাসায়, যেহেতু তারা অনেক বড় একটা অলঙ্কারের ব্যবসায়ী, ওখানে প্রচুর স্বর্ণ পাবে, এইগুলো একেবারে তছনছ করে ফেলে, হয়তো তাদের টার্গেটটা তারা পূরণ করতে পারে নাই। স্থানীয় জনগণ এবং এখানে বাসার ভিতরে যে সিকিউরিটি গার্ড ছিল, ইতিমধ্যে তারা আবার কিছু তাদেরকে বেঁধে ফেলছিল এর আগে, তারা কিন্তু একসাথে হয়ে এই 4 জনকে ধরতে সক্ষম হয়। পুলিশের সামনে পড়ার কারণে তাদের কাছে তো ওই যে দেশীয় অনেক সরঞ্জামাদি ছিল, বিশেষ করে সেলারেস থেকে শুরু করে রড টড ছিল, এগুলো দিয়ে পুলিশের সাথে তাদের একটা হাতাহাতি অবস্থা হয়ে যায়। পুলিশকে তারা অ্যাসল্ট করে, 2 জন পুলিশ আমাদের গুরুতর ওইখানে আহত হয়। গ্রেফতার ব্যক্তিরা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। লুট করা মালামাল উদ্ধার ও ডাকাত দলের অন্য পলাতক সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। দেশের কৃষ্টি ও সংস্কৃতি তুলে ধরে 11 এপ্রিল দেশীয় শিল্পীদের পরিবেশনায় একসাথে 4 বিভাগে সবার আগে বাংলাদেশ কনসার্টের আয়োজন করছে বিএনপি। সংবাদ সম্মেলনে সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের সভাপতি শহীদউদ্দিন চৌধুরী অ্যানি জানান, কনসার্টের জেমস, ফিডব্যাক, শিরোনামহীন সহ দেশের জনপ্রিয় ব্র্যান্ড শিল্পীরা অংশগ্রহণ করবে। বগুড়ার ভেন্যু এখনও চূড়ান্ত না হলেও রাজধানীর মানিক মিয়া এভিনিউ, চট্টগ্রামে MA আজিজ স্টেডিয়াম, খুলনায় স্টেডিয়ামে একযোগে এই কনসার্ট হবে। এবারে বাণিজ্য সংবাদ। স্টার্টআপ কোম্পানিকে বিদেশে বিনিয়োগের সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক। আজ কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে। এতে বলা হয়েছে, বাংলাদেশের স্টার্টআপ ব্যবসা প্রতিষ্ঠান $10,000 মার্কিন বা সমতুল্য বৈদেশিক মুদ্রা বিদেশে একটি মাত্র কোম্পানি প্রতিষ্ঠার জন্য পাঠাতে পারবে। বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন 1947-এর অধীনে এই অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নিবাসী প্রতিষ্ঠানগুলো এখান থেকে ব্যাংকে আবেদন করে বিদেশে কোম্পানি প্রতিষ্ঠার জন্য উল্লেখিত পরিমাণ অর্থ পাঠাতে পারবে। এছাড়া ব্যক্তি পর্যায়ে বাংলাদেশি নাগরিকদেরকেও একই পদ্ধতিতে বিদেশে কোম্পানি প্রতিষ্ঠার অনুমতি দেওয়া হয়েছে। আরও 3 ফেডারেশনের এডহক কমিটি গঠন করল জাতীয় ক্রীড়া পরিষদ। আর্চারি, খো-খো ফেডারেশন ও বেসবল সফটবল অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করে প্রজ্ঞাপন প্রকাশ করেছে NSC। আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক পদে কাজী রাজিবউদ্দিন আহমেদ চম্পলি রয়েছেন। অন্য 2 ফেডারেশনের সাধারণ সম্পাদক পদে এসেছে পরিবর্তন। আর্চারির সভাপতি করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুখলিসুর রহমানকে। খো-খো ফেডারেশনের সভাপতি হয়েছেন AHM জিয়াউল হক। বেসবল সফটবল এর সভাপতি হয়েছেন আফজালুর রহমান, আর সাধারণ সম্পাদক হয়েছেন সাবেক বেসবল খেলোয়াড় তালহা জুবায়ের। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা, দলের সন্তোষ প্রকাশ।
সমৃদ্ধির জন্য এশিয়ার দেশগুলোকে সুস্পষ্ট রোডম্যাপ তৈরির আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের রয়ের আধিপত্য ঠেকাতে সতর্ক থাকার পরামর্শ, আনুষ্ঠানিক সম্পর্কের বাইরে আর কোনো সম্পর্ক নয়। নিউ ইয়র্কে নাসিমের ছেলের 14টি অ্যাপার্টমেন্ট, উপপ্রেস সচিব খোকন দম্পতির বিরুদ্ধে দুদকের মামলা। এবং 16 বছরে নিপীড়িতদের কাছে 24 দ্বিতীয় স্বাধীনতা বললেন এনসিপির নাহিদ। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।